আম জাম কাঁঠালের পরেই বাঙালির প্রিয় ফলের তালিকায় যে ফলটির নাম আসে সেটি হলো লিচু। আপাতভাবে নিরীহ এই ফলটিকে কিন্তু বর্তমানে দায়ী করা হচ্ছে একটি প্রাণঘাতী রোগের জন্য। বিহারে রিসেন্টলি শতাধিক বাচ্চা মারা গেছে যে প্রাণঘাতী এনসেফ্যালাইটিস রোগে। বিভিন্ন বিশেষজ্ঞ মহল থেকে দাবি করা হচ্ছে যে এই এনসেফ্যালাইটিসের জন্য লিচুই দায়ী। তো আজকের ভিডিওতে আমরা এটাই আলোচনা করব যে বিহারে যে এনসেফ্যালাইটিস রোগে এত বাচ্চা মারা গেছে সেই রোগের পিছনে কি লিচুর কোনো ভূমিকা আছে, এ বিষয়ে আজকে আমাদের সাথে আলোচনা করবেন ডক্টর অনুপ সামন্ত। তিনি শিলিগুড়ির একজন প্রখ্যাত শিশু রোগ বিশেষজ্ঞ। তো চলুন আজকে ওনার মুখ থেকেই শুনে নেওয়া যাক যে লিচি এনসেফ্যালাইটিস আসলে কি। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর অনুপ সামন্ত, আমি চাইল্ড স্পেশালিস্ট। তো আজকে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে খুবই বার্নিং টপিক, রিসেন্ট টপিক, যেটা নিয়ে সারা দেশের স্বাস্থ্য ব্যবস্থা তথা পলিটিক্যাল এরিনাতেও যার উপর অনেক এফেক্ট পড়েছে। বিকজ আমরা জানি ইতিমধ্যেই বিহারের মুজাফফরপুরে শতাধিক বাচ্চা এনকেফেলাইটিসে প্রাণ হারিয়েছে এবং অনেক সংখ্যাটা অনেক বেশি। সেই সমস্ত বাচ্চা মৃত্যুর সাথে লড়াই করছে এবং তারা চিকিৎসাধীন। তাদের ডায়াগনোসিস করা হয়েছে এনকেফেলাইটিস এই রোগে এবং অনেক ক্ষেত্রেই এই এনকেফেলাইটিসের কারণ হিসেবে ধরা হচ্ছে, খুবই অদ্ভুত ব্যাপার শুনতে হয়তো লাগবে, লিচু। গরমকালে আমরা আম, জাম, কাঁঠাল, লিচু সবই খেয়েছি। সেই লিচুর মতো একটা অতি সাধারণ ফলকে দায়ী করা হচ্ছে এই এত ডিস্ট্রাকটিভ এবং ভয়াবহ এনকেফেলাইটিস সিনড্রোমের জন্য, যার জন্য ইতিমধ্যেই শতাধিক বাচ্চা প্রাণ হারিয়েছে। যাই হোক, আমরা আজকের ভিডিওটার উদ্দেশ্য হলো অ্যাকচুয়ালি জিনিসটা কি, এনকেফেলাইটিস জিনিসটা কি, লিচু কি বা কেন কারণ হিসেবে ধরা হচ্ছে, আদৌ লিচু কি দায়ী নাকি আরো অন্য কিছু এর সাথে জিনিস জড়িয়ে আছে। যেহেতু বিহার আমাদের প্রতিবেশী রাজ্য, আমাদের রাজ্যের বাচ্চারাই কতটা সুরক্ষিত, যেহেতু আমরা সবাই লিচুর মতো খাবার খুবই পছন্দ করি, তাহলে কি এটা খুবই ভয়ের কারণ? যেহেতু লিচু খাওয়ার পরে এই রোগের সম্ভাবনা থেকে যাচ্ছে এবং যে রোগের ফ্যাটালিটি রেট বা মৃত্যুর হার এতটাই বেশি। যাই হোক, এই সমস্ত কনফিউশন দূর করারই প্রচেষ্টা হলো আমাদের এই ভিডিও, আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো প্রথমেই বলে রাখা ভালো যে একটা আপনাদের বেসিক্যালি প্রথমে একটা একটু মেডিকেল সায়েন্সের কিছু জিনিস আমি শেয়ার করতে চাইবো। বেসিক্যালি এই জিনিসটা আপনাদের জানা ইম্পর্টেন্ট। এখন হয়তো বলবেন যে মেডিকেল জিনিস আমাদের সাধারণ মানুষের এক্স্যাক্টলি কি কারণে দরকার, সেটা অবশ্যই ঠিক, কিন্তু এইটুকু জানতেই হবে আপনাকে, তাহলে হয়তো আপনার মনের মধ্যে যে কনফিউশনটা রয়েছে কেন লিচুকে কারণ হিসেবে ধরা হচ্ছে সেটা অবশ্যই ক্লিয়ার হবে। তো বেসিক্যালি আমাদের যখন আমরা রাত্রেবেলা ডিনার করে ঘুমোতে যাই, সকালবেলা যখন ঘুম থেকে উঠি, আমাদের মা বাবা কাকা সিনিয়ররা সবাই পরামর্শ দেন যে বাবা খালি পেটে বেশিক্ষণ থেকো না, সকালে উঠে আগে ব্রেকফাস্ট করো। এর কারণটা কি? বেসিক্যালি কি হয়, আমরা রাতে যখন খেয়ে শুয়ে পড়ি, ওভারনাইট আমাদের অটোমেটিক্যালি ফাস্টিং থাকে, যেহেতু আমরা রাত্রেবেলা কিছু খাচ্ছি না। সেহেতু সকালবেলা নর্মাল বডির একটা টেন্ডেন্সি থাকে কি বডির গ্লুকোজ লেভেল বা সুগার লেভেল ফল করে যাবে, যেহেতু সারা রাত্রি বডি কোনো আলাদা করে খাবার পাচ্ছে না, লাস্ট খাবার পেয়েছিল ডিনারের সময়। তো নর্মালি সেই সময়টা বডির সুগারের ফল করার টেন্ডেন্সি একটা থাকে। তো এখন আমাদের নর্মাল বডির মেকানিজম হচ্ছে, যখন বডির সুগার ফল করে যায়, তখন যদি কিছু আলাদা করে অ্যাডিশনালি বাইরে থেকে খাবার না দেওয়া হয়, তখন বডিতে বিভিন্ন জায়গায় স্পেশালি লিভারে একটা জিনিস স্টোর থাকে, তাকে বলি আমরা গ্লাইকোজেন। এই গ্লাইকোজেনটা কিছু না, এই গ্লাইকোজেনটা আবার যখন বডিতে সুগার বা খাবার থাকে তখন এই বডি গ্লাইকোজেন স্বরূপ ওই জিনিসটাকে কালেক্ট করে স্টোর করে রাখে। এখন স্টোর করার উদ্দেশ্যটা কি, যখন বডিতে সুগারের পরিমাণ কমে যায় এবং যখন বডিতে সুগারের পরিমাণ কমে যাওয়ার পরও বাইরে থেকে গ্লুকোজ রিলেটেড বা কোনো অ্যাডিশনাল খাবার আমরা সাপ্লাই না দিতে পারি, তখন বডি অটোমেটিক্যালি কি করে, তখন সে গ্লাইকোজেনটাকে ভেঙে গ্লুকোজে কনভার্ট করে। এই পদ্ধতিটাকে ডাক্তারি ভাষায় না বলা হয় নিওগ্লুকোজেনেসিস। নিওগ্লুকোজেনেসিস মানে হচ্ছে নন গ্লুকোজ সাবস্টেন্স যেমন গ্লাইকোজেন থেকে গ্লুকোজে কনভার্ট হওয়ার পদ্ধতি, একে বলি আমরা নিওগ্লুকোজেনেসিস। এটা একটা জিনিস। নাম্বার 3 জিনিসটা কি না, যখন গ্লাইকোজেন স্টোর বডিতে কোনোভাবে কম থাকে, তখন কি হয়, আর একটা নেক্সট স্টেপ অফ ডিফেন্স হচ্ছে টুয়ার্ডস মেইনটেইনিং গ্লাইসেমিয়া অফ দ্য বডি, ইউগ্লাইসেমিয়া অফ দ্য বডি। সেটা হচ্ছে বডিতে ফ্যাটি অ্যাসিড যেটা থাকে, সেই ফ্যাটি অ্যাসিডটা অক্সিডাইজড হয়।
ফ্যাটি অ্যাসিড অক্সিডাইজড হয়ে গ্লুকোজে ট্রান্সফর্ম হয়। এটার একটা ইম্পর্টেন্ট স্টেপ। তাহলে মেন জিনিসটা কি, যদি বডির কোনো গ্লুকোজ কখনো কমে যায়, তখন যদি বাইরে থেকে অ্যাডিশনালি গ্লুকোজ সাপ্লাই না দেওয়া হয়, গ্লাইকোজেন নিওগ্লুকোজেনেসিস পদ্ধতির মাধ্যমে গ্লুকোজে ট্রান্সফর্ম হয়। নেক্সট স্টেপ হচ্ছে ফ্যাটি অ্যাসিডও অক্সিডাইজড হয় যাতে করে গ্লুকোজটা তৈরি হতে পারে। এখন গ্লুকোজটা তৈরি হওয়াটা কেন বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের শরীরের মাথা যেমন একটা ইম্পর্টেন্ট পার্ট, এই মাথার খাবার হচ্ছে গ্লুকোজ। এরা স্টেপ অ্যান্ড স্টেপ গ্লুকোজটাকে খাবার হিসেবে দরকার। এখন যেহেতু বলার প্রয়োজন নেই যে হার্ট, লাংস, ব্রেন, কিডনি এগুলো আমাদের ভাইটাল অর্গানস, মোস্ট ভাইটাল অর্গানস। ইফ নট দ্য ব্রেনকে যদি আমরা সব থেকে ভাইটাল অর্গান ধরে নিই, সেই ব্রেনের যে কোনো সবসময় কার্য চালিয়ে যাওয়ার জন্য গ্লুকোজটা মেনটেনেন্স অবশ্যই দরকার। এখন এই যে এনকেফেলাইটিসটা হয়েছে, ইনকেফেলাইটিস ঠিক বলবো না, ইনকেফেলাইটিস কথাটার মানে হচ্ছে যে কোনো ইনফেকশনের জন্য ব্রেন ম্যাটারের ইনফেকশন, ব্রেন ম্যাটারের মধ্যে যে ইনফেকশন এজেন্টের জন্য ব্রেন ম্যাটারের মধ্যে যে ইনফ্লামেশন জিনিসটা ঘটে, এটাকে আমরা টার্ম বলতে পারি এনকেফেলোপ্যাথি। কারণ এনকেফেলোপ্যাথি মানে যে ব্রেনের মধ্যে ক্ষতি, কিন্তু সেটার মধ্যে ডাইরেক্ট কোনো ইনফেকশন এজেন্ট হতেই হবে এমন কোনো মানে নেই। এখন লিচুর মধ্যে কি হয়, এই যে রিসার্চে জানা গেছে যে লিচুর মধ্যে একটা টক্সিন পাওয়া গেছে, সেই টক্সিনটার নাম হচ্ছে মিথাইলিন সাইক্লোপ্রোপাইল গ্লাইসিন, এমসিপিজি, মিথাইলিন সাইক্লোপ্রোপাইল গ্লাইসিন। এটা করে কি, আমি একটু আগে যেটা বলেছি, আমাদের 3 নম্বর স্টেপ ছিল যে ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনের মাধ্যমে ফ্যাটি অ্যাসিডটা গ্লুকোজে যে কনভার্ট হওয়া, ওই স্টেপটাকে এই টক্সিনটা ব্লক করে দেয়। তাহলে কি হবে, যে ফ্যাটি অ্যাসিডটা যখন বডির দরকার ফ্যাটি অ্যাসিডটা গ্লুকোজে ট্রান্সফর্ম হওয়ার, সেটা হতে পারে না। এখন ফিরে আসে আমাদের মূল পিকচারে। শুধু মুজাফফরপুরে নয়, আমাদের ভারতবর্ষের অনেক জায়গা আছে যেখানে হয়তো আন্ডার নারিশ বা ম্যাল নারিশ চাইল্ডের পপুলেশন বা ডেন্সিটি খুব বেশি। সেখানে কি হয় না, সেই বাচ্চার ধরুন রাত্রেবেলা খুবই কম খাবার খেয়ে বা ইনঅ্যাডিকুয়েট খাবার খেয়ে বা খাবার না খেয়ে হয়তো কিছু কিছু বাচ্চা ঘুমিয়ে পড়লো, তো সকালবেলা যে নর্মাল সুগার ফল করার যে টেন্ডেন্সিটা আছে, সেটা আরো বেশি পরিমাণে এক্সাজারেটেড হবে, যেহেতু ওরা রাতেও খায়নি। তখন নেক্সট স্টেপ অফ ডিফেন্স কি, যে বডির মধ্যে গ্লাইকোজেনটা ভেঙে গ্লুকোজে কনভার্টেড হবে। এখন ম্যালনারিশ বা আন্ডারনারিশ বা যে কোনো সিক বাচ্চা যে কোনো কারণেই হোক, তারা যদি দুর্বল হয়, শরীরের বিভিন্ন কার্যক্ষমতা একটু অনেক কমে যায়, তাদের গ্লাইকোজেন স্টোর বা গ্লাইকোজেন রিজার্ভটা এমনিতেই কম থাকে। তাহলে তখন কি হবে, গ্লাইকোজেনটাও যে গ্লুকোজে কনভার্টেড হবে নিওগ্লুকোজেনেসিস পদ্ধতির মাধ্যমে, সেটাও হতে পারে না, যেহেতু গ্লাইকোজেন রিজার্ভ কম আছে। তো নেক্সট স্টেপ হচ্ছে ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন, ফ্যাটি অ্যাসিডটাকে অক্সিডাইজ হয়ে গ্লুকোজে ট্রান্সফর্ম হতে হবে। কিন্তু দেখা যাচ্ছে 3 নম্বর স্টেপটাতেই এই লিচির মধ্যে যে টক্সিনটা রয়েছে মিথাইলিন সাইক্লোপ্রোপাইল গ্লাইসিন, সেটা ব্লক করে দিচ্ছে। তো আমাদের যে লাস্ট লাইন অফ ডিফেন্স ছিল গ্লুকোজ পাওয়ার জন্য ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনের মাধ্যমে, সেটা হতে পারছে না। আলটিমেটলি নিট রেজাল্ট কি দাঁড়াচ্ছে, হাইপোগ্লাইসিমিয়া। বডির মধ্যে রক্তের মধ্যে সুগারের লেভেলটা ভয়ঙ্কর ভাবে কমে যাচ্ছে, তো মাথার মধ্যে সেই জন্য ভয়ঙ্কর ভাবে ক্ষতি হচ্ছে। একে আমরা কমনলি ডাক্তারি ভাষায় বলি হাইপোগ্লাইসেমিক কোমা। এখন হাইপোগ্লাইসেমিক কোমা প্রচন্ড ডেঞ্জারাস, বিকজ কি হয় যে হাইপোগ্লাইসেমিয়ার জন্য ব্রেনের যে ক্ষতিটা হয়, সেটা একটা পার্মানেন্ট ক্ষতি। সেই বাচ্চা যদি কোনোভাবে অ্যাকিউট ম্যানেজমেন্টের জন্য, মানে সেই সময় যদি স্যালাইন দিয়ে গ্লুকোজ পুশ করে বাচ্চাকে বাঁচানো হয়, তার পরবর্তীকালে প্রলং মরবিলিটি যেটা আমরা বলি, পরবর্তীকালে তার যে ইফেক্ট নিয়ে বাচ্চা বেঁচে থাকবে, পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকবে, সেটা কিন্তু অনেক বেশি হয়। এতটাই সিভিয়ারিটি হয় হাইপোগ্লাইসেমিক কমার জন্য। আরো একটা ইনসার্ট এই লিচি টক্সিন করে দেয় যে গ্লুকোজও কম, গ্লাইকোজেনও কনভার্টেড হতে পারছে না, ফ্যাটি অ্যাসিডও কনভার্টেড হতে পারছে না গ্লুকোজে, যেহেতু এই টক্সিনের জন্য। তখন কি হয়, বডির মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড থাকে, প্রোটিন, সেগুলো ভাঙতে শুরু করে, এবং সেই অ্যামাইনো অ্যাসিড গুলো ভেঙে কি হয়, ব্রেনের মধ্যে ডিপোজিটেড হতে শুরু করে। এখন ব্রেনের মধ্যে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড গুলো ডিপোজিটেড হতে শুরু করে, সেই সময় সেগুলো প্রচন্ড পরিমাণে টক্সিক। টক্সিক মানে হচ্ছে ব্রেনের জন্য ক্ষতিকারক। তো একদিক থেকে হাইপোগ্লাইসেমিয়ার জন্য ব্রেনের ক্ষতি, ব্রেন তার খাবার পাচ্ছে না, সুগার পাচ্ছে না, উপরন্তু অ্যামাইনো অ্যাসিড অ্যাকিউমুলেশন হচ্ছে, টক্সিক অ্যামাইনো অ্যাসিড অ্যাকিউমুলেশন হচ্ছে ব্রেনের উপর। এই দুটো মিলিয়ে মিশে কিন্তু প্রচন্ড ভাবে ব্রেনের মধ্যে ক্ষতি করছে। তো এইটা হচ্ছে বেসিক কারণ লিচি এনকেফেলাইটিস বা এনকেফেলোপ্যাথির পিছনে, এটা আপনাদের বললাম। এখন উপায় কিছু না, আপনাদের পরামর্শ হবে সিম্পল ব্যাপার। লিচুকে খুবই ভয় পাওয়ার কিছু না, আমরা বড়রা খুবই ভালোভাবে এটা খেতে পারি, বিকজ আমাদের বড়রা যে কোনো মানুষ যাদের মধ্যে গ্লুকোজ লেভেল নর্মাল আছে, যাদের বডিতে অ্যাডিকুয়েট
স্টোরেজ ক্যাপাসিটি আছে গ্লাইকোজেনের, যে ইমার্জেন্সি সিচুয়েশনে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে কনভার্টেড হবে, তাদের ক্ষেত্রে ফ্যাটি অ্যাসিড অক্সিডাইজড গ্লুকোজ তৈরি হওয়ার দরকারও পড়ে না, সুতরাং লিচি রোলও সেখানে আসছে না। তো যেটা বলার থাকবে, ছোট বাচ্চাদের অনেকক্ষণ না খাইয়ে রাখবেন না, বিকজ ছোট বাচ্চাদের এমনিতেই এই মেকানিজম গুলো অনেকটা ইম্যাচিওর থাকে, তাদের হাইপোগ্লাইসেমিয়া টেন্ডেন্সি বেশি থাকবে। 1 নম্বর। 2 নম্বর, ছোট বাচ্চা অনেকক্ষণ কিছু খায়নি বা ফাস্টিং আছে, তারপরও সে কোনোভাবে একটু বেশি পরিমাণে লিচু খেয়ে ফেললো, সেগুলোতে এই ব্যাপারগুলো এক্সাজারেটেড হবে। এবং সর্বোপরি বাচ্চাদের নিউট্রিশন স্ট্যাটাসের উপর আমাদের নজর রাখতে হবে। কোনো বাচ্চা যদি সিক হয়ে যায়, যে কোনো কারণেই হোক, যার মধ্যে কোনো অনেক দিনের জন্য নিউমোনিয়া হোক বা কোনো হার্ট ডিজিজ হোক বা লিভারের কোনো আগে থেকে অসুখ থাকা হোক বা যে কোনো কারণে সিভিয়ার ইনফেকশন হোক বা পোস্ট অপারেটিভ পেশেন্ট হোক, এই সমস্ত সিক বাচ্চাদের আমাকে খেয়াল রাখতে হবে। তাদের মধ্যে নিউট্রিশন স্ট্যাটাস যেন মেনটেন থাকে, তারা অনেকক্ষণ খালি পেটে না থাকে বা খালি পেটে থাকার পরও কখনো বেশি পরিমাণে লিচুটা না খেয়ে ফেলে। তাহলে কি হবে, এই টক্সিনটার যে ব্যাপারটা সেটা যাতে মিনিমাইজড হয়। তো এইগুলো হচ্ছে আমাদের জেনারেল রেকমেন্ডেশন থাকবে। আমরা বন্ধুদেরকে আবার বলবো, আপনারা ভয় পাবেন না, অযথা আতঙ্কিত হবেন না। এই রোগগুলো অনেকগুলো কারণের জন্য হয়, সেই কারণগুলোকে আমাদের খুঁজে বার করতে হবে। যেটা জেনারেল রেকমেন্ডেশন থাকবে, ছোট বাচ্চাদের নিউট্রিশন স্ট্যাটাসের দিকে খেয়াল রাখতে হবে, তারা যেন একটা সঠিক টাইম ইন্টারভেলে খাবার পায় সেটা খেয়াল রাখতে হবে। এক্সেসিভ টাইমিং ফাস্টিং রাখা যাবে না, রাত্রেবেলা শোবার আগে অ্যাডিকুয়েট পরিমাণে খাবার খাইয়ে তাদেরকে শুতে দিতে হবে। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এবং সিক বাচ্চা কোনোভাবে যদি কোনো অসুবিধা থাকে কোনো বাচ্চা, তারা কোনোভাবে যাতে অনেকটা বেশি পরিমাণে লিচু কখনো না খেয়ে ফেলে, যদিও এটা আনলাইকলি, বাট তবুও এটা আমাদের রেকমেন্ডেশনের মধ্যে থাকবে। বিকজ অনেকটা পরিমাণে লিচুর মধ্যে যে টক্সিনটা থাকে, এবং প্রোভাইডেড সেই বাচ্চার যদি আরো অন্য কোনোভাবে কম্প্রোমাইজ থাকে, যেমন কোনো রোগগ্রস্ত বা অ্যাকিউটলি সিক বা কোনো ফাস্টিং, তখন কিন্তু এই এফেক্টগুলো বেশি করে দেখা দেয়। আশা করি আপনাদের একটা ওভারভিউ দিতে পেরেছি। আমাদের লিচু এনকেফ্যালাইটিস সম্পর্কে অনেক না জানার কথা, অনেক কোয়ারিজ গুলো ক্লিয়ার করতে পেরেছি। আমরা আরো এই সংক্রান্ত ভিডিও নিয়ে ফিরে আসবো। ভালো থাকবেন, খেয়াল রাখবেন, নমস্কার। ওকে, দ্যাটস ইট ফর নাও। আজকের ব্লগে এটুকুই থাক। পরবর্তী ব্লগে অন্য কোনো স্বাস্থ্য বিষয়ক টপিক নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আপনাদের যদি স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নটি নিচের কমেন্ট সেকশনে অবশ্যই পোস্ট করবেন। আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী ব্লগগুলিতে আপনার সমস্যা নিয়ে আলোচনা করার। আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপনার মোবাইল স্ক্রিনের ঠিক নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি অবশ্যই প্রেস করবেন। তার ফলে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে। এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটিও প্রেস করতে ভুলবেন না। Till then, stay fit, be healthy. Thank you.